আসসালামু আলাইকুম। যুগে যুগে অনেক রাঘব বোয়াল ছাত্রদের দমানোর চেষ্টা করেছে, কিন্তু ছাত্ররা ছিল অদম্য এবং এখনো ছাত্ররা অদম্য রয়েছে। তাদেরকে দমানো যায় না। জাতি যেহেতু অনেকাংশে জেগেছে, তাদেরকে আর ঘুমাতে দেওয়া যাবে না। এই জাতি বীরের জাতি। এই জাতি ঘুমিয়ে পড়লে এদের জাগাতে আবারও প্রাণ বলি দিতে হবে, তাদেরকে জাগিয়ে তুলতে। দয়া করে ছাত্র সমাজ ঘুমিও না। এই আন্দোলনকে দুর্নীতি বিরোধী আন্দোলনের আদর্শ বানিয়ে দিতে হবে, যাতে করে যে কোনো সরকার, যে কোনো ব্যক্তি অন্যায় করতে হাজারবার চিন্তা করে, দাবি আদায় করে তার দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে। মনে রাখবে, তোমরা হারলে হেরে যাবে গোটা দেশ। আমরা হারলে হেরে যাবে গোটা দেশ। ছাত্ররা হারলে হেরে যাবে গোটা দেশ। হয়তো আবু সাইদ বলছে, ভাই আমাকে ভুলে গেলি? আমার রক্ত কি বেচে দিলি? আমাকে মারলি ঠিক আছে, কিন্তু আমার মৃত্যুকে কলঙ্কিত করিস না। আমার মরণকে এভাবে জাস্টিফাই করিস না। এদিকে মরছে মানুষ ঝাঁকে ঝাঁকে, ওদিকে ট্যাগ দিতেছে যাকে তাকে। যাই হোক, এই আন্দোলনটা প্রথম দিকে যেমন ছিল, এখন সেই অবস্থায় নাই। এই আন্দোলন গণ অভ্যুত্থানের দিকে ছুটে চলেছে। যুগে যুগে ছাত্র আন্দোলন হয়েছে এবং তার সাথে গণ অভ্যুত্থানও হয়েছে, তবে এদের মধ্যে সম্পর্ক রয়েছে। একটা ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিতে পারে, সেটা আমাদের ইতিহাস বলে দেয়। বাংলাদেশের গণ অভ্যুত্থান এর ইতিহাস সালসহ বলা যেতে পারে, যেমন 1979 সাল, 69 সাল, 52 সাল, 71 সাল, 90 সাল। এই সালগুলো গণ অভ্যুত্থানের সাথে পরিচিত, এবং ছাত্র আন্দোলন 52 সালে হয়েছিল। তো 69-এর গণ অভ্যুত্থান সবাই পরিচিত এই বিষয়ে। এই গণ অভ্যুত্থানে প্রেক্ষাপটটা ছিল আসলে 1966 সালে শেখ মুজিবুর রহমানের 6 দফা দাবি নিয়ে। 68 সালে একটা মামলা হয়, আগরতলা ষড়যন্ত্র মামলা। বাঙালির মধ্যে স্বাধীনতার জন্য আন্দোলনকে তীব্র করে তোলা হয় এই সময়ে। এর মুখ্য ঘটনা ছিল 1969 সালের 24শে জানুয়ারি পাকিস্তানি পুলিশের গুলিতে ছাত্রনেতা আসাদুজ্জামান মারা গেলে ছাত্র সমাজ বিক্ষোভে ফেটে পড়ে। এরই মধ্যে 15ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মতিউর রহমান নিহত হন। যেমনটা ঘটেছে এই 2024 সালের আবু সাইদ মৃত্যুর পরপরই আরও আবু সাইদ সহ 6 জন মারা যান। এরপরে আন্দোলনটা আরো বেশি বেগবান হয় এবং বিরাট আকার ধারণ করে। এরপরে এর ফলাফল, 1969-এর যে ফলাফল ছিল সেটা হচ্ছে, জনমতের চাপের মুখে 22শে ফেব্রুয়ারি 1969 সালে আইয়ুব খানের যে সরকার, সেটা আগরতলা ষড়যন্ত্র মামলাকে প্রত্যাহার করে এবং শেখ মুজিব সহ অন্যান্য বন্দীদের মুক্তি দিতে বাধ্য হয়। এরপরে 1971 সাল, তার আগে 1970 সালে নির্বাচন হয়। যদিও বাংলাদেশের পরিস্থিতি এবং ওই পরিস্থিতি এক ছিল না, তারপরেও কিছুটা তুলনা করা যায়। তখন 70 সালে আওয়ামী লীগ বিজয় লাভ করে। তার মানে সেখানে ভোট গ্রহণ হয়েছিল এবং সেই ভোটটা হয়েছিল একদম সুষ্ঠু। এই জন্য বলা যেতে পারে যে পাশ করেছিল আওয়ামী লীগ। যদি সুষ্ঠু না হইতো তাহলে হয়তো পাশ করতে পারতো না। সেই ক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি অন্যরকম। বাংলাদেশে কি হয়েছে সেটা মানুষ ভালোই জানে। 1971 সালের মুক্তিযুদ্ধ, সেখানেও একটা প্রেক্ষাপট ছিল যে 70 সালের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হয়। তারপরে ক্ষমতা হস্তান্তর না হওয়া নিয়ে একটা বিষয় চলে আসে, তখন ক্ষোভ সৃষ্টি হয়। মুখ্য ঘটনাটা হলো 25শে মার্চ, 1971 সালের 25শে মার্চে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট নামক বর্বর গণহত্যা শুরু করেছিল। এতে বাঙালিরা প্রতিরোধ গড়ে তুলে 9 মাস ব্যাপী মুক্তিযুদ্ধে লিপ্ত হয়েছিল। কিন্তু 2024 সালে 25শে মার্চ না, 2024 সালের 15ই জুলাই রাতের বেলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন অপারেশন করা হয়। যেমন বলা যেতে পারে অপারেশন টোকাই চলেছিল। বাইরের টোকাই নিয়ে, ভাড়া করা গন্ডা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের উপর অত্যাচার করা হয় রাতের আধারে। এই ক্ষেত্রে কিছুটা মিল পাওয়া যায়, বা অনেকাংশেই মিল পাওয়া যায় বলতে গেলে। তবে এই ক্ষেত্রে
1971 সালে ছিল বাংলাদেশ কলোনি, কিন্তু বাংলাদেশ 2024 সালে একটা স্বাধীন রাষ্ট্র এবং সরকারের দ্বারাই এটা হয়েছিল বলা যেতে পারে। সরকার বা সরকারের পৃষ্ঠপোষক যে দলটা রয়েছে তার মাধ্যমে হয়তো হয়েছিল। এর ফলাফলটা কি হয়েছিল? 25শে মার্চের যে গণহত্যা বা যেইটা হয়েছিল, যেই অপারেশন সার্চলাইট, সেইটার মাধ্যমে সেটার ফলাফল ছিল 16ই ডিসেম্বর 1971 সাল পাকিস্তানি আত্মসমর্পণ করেছিল এবং বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল। আবার এই স্বাধীনতার পরেও গণ অভ্যুত্থান হয়েছে এবং সেটা হয়েছে 1990 সালে। সেটা হয়েছিল কার সময়? এরশাদের সময়। তো এই সময় প্রেক্ষাপটটা ছিল এরকম যে প্রেক্ষাপট সামরিক শাসক এরশাদের দীর্ঘ শাসনামলে দমনপীড়ন ও অর্থনৈতিক দুরবস্থা তৈরি হয়। এর মুখ্য ঘটনা হচ্ছে 1987 সালে জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন তীব্র হয়ে ওঠে এবং এর মধ্যে 1990 সালের নভেম্বর মাসে দেশব্যাপী ধর্মঘট ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ফলাফল হলো 16ই ডিসেম্বর নয়, এটা হচ্ছে 6ই ডিসেম্বর 90 সাল এরশাদ পদত্যাগ করেন এবং গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠিত হয়ে যায়। এই গণঅভ্যুত্থানগুলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং তারা জনগণের চেতনা সংগ্রামের প্রতিফলন ঘটায় যে এই দেশের মানুষ কেমন, তারা কতটা লড়াকু, সেটারই একটা বহিঃপ্রকাশ। আর এটা কেন হলো বা কিভাবে হলো সেটা যদি একটু আলোচনা করি তাহলে হয় এরকম যে সাধারণত গণঅভ্যুত্থান একটি দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রেক্ষাপটে সৃষ্ট অসন্তোষের ফলস্বরূপ। এটি কেন কিভাবে ঘটে তা বোঝার জন্য কিছু প্রক্রিয়া রয়েছে, কিছু বিষয় রয়েছে। এটা হওয়ার কারণ হচ্ছে 1 নম্বর রাজনৈতিক অসন্তোষ, সামাজিক অসাম্য, অর্থনৈতিক সমস্যা ইত্যাদি। তো এক্ষেত্রে রাজনৈতিক অসন্তোষ সরকার ও শাসকের স্বৈরাচারী শাসন ও রাজনৈতিক অধিকার হরণ, অবৈধ ক্ষমতা গ্রহণ, দুর্নীতি জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে এবং এটা একটা রাজনৈতিক অসন্তোষ এর মাধ্যমে গণঅভ্যুত্থান হতে পারে, যেটা বাংলাদেশে পরিলক্ষিত হচ্ছে। নির্বাচন প্রক্রিয়ার অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার জনগণকে বিক্ষোভে উদ্ধত করতে পারে। তার মানে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যদি অনিয়ম হয়, ক্ষমতার অপব্যবহার করে, সে সবগুলোই দেখা যাচ্ছে বর্তমানে। এর ফলে কি হবে? এর ফলে বিক্ষোভে ফেটে পড়বে জনগণ। এরপরে সামাজিক অসাম্য, যেটা আমরা অলরেডি দেখে ফেলেছি। সামাজিক বৈষম্য, মানবাধিকার লঙ্ঘন এবং ন্যায় বিচারের অভাব সাধারণ জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। এবং আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। যদি আমরা অর্থনৈতিক দিকটা দেখি, বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, দারিদ্রতা বৃদ্ধি পেয়েছে, কমে নাই। মূল্যস্ফীতি যেটা আগের চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছে। আয় বৈষম্য, সেটাও অনেক বেশি বৈষম্যটা। আর সামাজিক যে বৈষম্যের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে যে কোনো একটা সরকার বেশি দিন থাকলে সেক্ষেত্রে দলীয় যারা পৃষ্ঠপোষক বা মানুষ থাকে তারা ক্ষমতার অপব্যবহার করে থাকেন এবং সেক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনও হয় এবং যেটা করেছে অলরেডি। এই বেকারত্ব বৃদ্ধি পেয়েছে, যার কারণে অর্থনৈতিক সমস্যা তৈরি হয়েছে। এই সব কারণেই যে গণঅভ্যুত্থান ঘটে এবং সেটা সবগুলোই বাংলাদেশে এখন পরিলক্ষিত হচ্ছে।